সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে সময় মতো অফিসে আসতে হবে। ঢিলেমি আমরা দেখেছি, জবাবদিহিতার কোনো জায়গা ছিল না এবং আমরা সাধারণ মানুষের হয়ে জানতেও পারতাম না যে তারা কখন অফিসে এলেন, কখন গেলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দায়িত্ব নেওয়ার পর মন্ত্রী পরিষদে যারা আছেন এবং যারা সরকারি কর্মকর্তা আছেন তারা যে খুব একটা হানিমুন পিরিয়ড পার করতে পারবেন তেমনটা আমরা দেখতে পাচ্ছি না। কারণ আমরা দেখতে পাচ্ছি খোদ প্রধানমন্ত্রী 9টার আগে আসছেন সচিবালয়ে এবং তিনি একের পর এক পরিকল্পনা জানাচ্ছেন এবং জবাবদিহিতার জায়গাটি স্পষ্ট করেছেন এবং বলেছেন কাজ করতে গেলে টিকে থাকতে হলে আপনাদের দক্ষতা দিয়ে এবং পারফরমেন্স দিয়ে টিকে থাকতে হবে। নতুন কিছু কি পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে এবং এই পবিত্র রমজান রাতে যারা দেখছেন। দেখেন, ৩৬ জুলাই অভ্যুত্থানের পর থেকে আমরা একটি শব্দ খুব শুনেছি, সেটা হলো এই যে নতুন বন্দোবস্ত। একদম। কিন্তু গত ১.৫ বছরে আমরা নতুন বন্দোবস্ত বলে কিছু দেখি নাই, যেটা আমাদেরকে আশাবাদী করতে পারে। বাট এই নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পরে এই যে আপনার ৯টার মধ্যে অফিসে যাওয়া এবং তার তো একটা নির্দিষ্ট কার্যালয় আছে যেটা বহুদিন ধরে আমরা তেজগাঁতে, যেটা আমরা ব্যবহৃত হয়ে আসে, সেখান থেকে উনি শিফট করে সচিবালয়ে এসছেন এবং রেগুলারলি সচিবালয়ে উনি অফিস করছেন। তো এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু একটা নতুন বন্দোবস্তের উদাহরণ। আমরা দেখতে পাচ্ছি যে আপনার তিনি যার যে বিশাল প্রোটোকল থাকে সেই প্রোটোকল তিনি কমিয়ে এনেছেন একদম। এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি কোনো ধরনের সিগন্যাল ব্যবহার করছেন না, সিগন্যাল তিনি মেনে চলছেন। সিগন্যালের অনুযায়ী গাড়ি থামছে এবং তার গাড়ির আশপাশ দিয়ে লোকজন যাতায়াত করছে, তাকে হাত টাটা দিচ্ছে, তিনিও টাটা দিচ্ছেন। দিস ইজ রিয়েলি। এবং সবচেয়ে মজার ব্যাপার আজকে আমরা দেখলাম যে সচিবালয় থেকে হেঁটে তিনি সচিবালয় থেকে হেঁটে ওসমানী উদ্যানে গেলেন, আবার হেঁটে ওসমানী উদ্যান থেকে আবার সচিবালয়ে আসলেন। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু একটা নতুন বন্দোবস্তের প্রকৃত পরিচায়ক। এবং একটা প্রধানমন্ত্রী যখন সচিবালয়ে ৯টার ভিতরে আসে তখন বাকি মন্ত্রীরাও কিন্তু দায়বদ্ধতা ফিল করে এবং আসতে বাধ্য হয়ে যায়, কারণ প্রধানমন্ত্রী যদি ফোন করে। একইভাবে সচিবরা যদি বাধ্য হয়ে আসতে, সচিবরা আসলে তার অধস্তন যে সমস্ত কর্মকর্তারা আছে, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সবাই কিন্তু আসতে বাধ্য হয়। এবং প্রধানমন্ত্রী যখন সচিবালয়ে অফিস করেন, মন্ত্রীরা কিন্তু অফিসে কাজ করেন আর লাল টেলিফোনের দিকে তাকিয়ে থাকেন, কখন কার লাল টেলিফোন ডাকে, বেজে ওঠে এবং ডাক পড়ে। এই যে জায়গাটা উনি তৈরি করেছেন, এটা এর মধ্য দিয়ে কিন্তু সরকারের কাজের প্রচন্ড গতিশীলতা বাড়বে এবং এই গতিশীলতার কারণে আপনার অল্প সময়ে প্রচুর কাজ করা যাবে। এবং আপনি দেখেন ওনার যে বক্তব্য, যে উনি যদি তেজগাঁয়ে বসতেন তাহলে ওনার যে কোনো মন্ত্রীকে লাগলে, যদি দিনে 10টা মন্ত্রীকে লাগতো, 10টা মন্ত্রী 10 বার আপনার তেজগাঁয়ে যেতেন, আবার সচিবালয়ে ফিরতেন। এই 10 বার প্রোটোকল নিয়ে যেত, 10 বার প্রোটোকল নিয়ে কর্মঘণ্টা নষ্ট হতো, রাস্তায় ট্রাফিক জ্যাম সৃষ্টি হতো প্রত্যেকের এই কারণে। সেই জায়গাগুলো কিন্তু, অর্থাৎ এর দ্বারা কিন্তু শুধু উনিই উপকৃত হচ্ছেন না, নাগরিকরাও কিন্তু উপকৃত হচ্ছে। কারণ ওই ট্রাফিক জ্যামটা আমরা যারা এই যে রাজধানীর যে নাগরিক, আমরা যে চলাফেরা করি, আমরা কিন্তু আমার তো সবার অভিজ্ঞতা আছে যে ভিআইপি জ্যামে আটকে 1 ঘন্টা 1.5 ঘন্টা ভিআইপি জ্যামে আটকে থাকতে হয়। সেই জায়গা থেকে কিন্তু আমরা মুক্তি পেয়েছি। তো সেই যে জায়গাটা, আমি মনে করি এর মধ্য দিয়ে একটা নতুন ধারণা, আমরা নতুন ধরনের প্রধানমন্ত্রী, যেটা আমরা হয়তো ইউরোপে দেখি, যেটা আমরা অন্যান্য উন্নত দেশগুলোতে দেখি, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে দেখি, তারেক রহমানের এই আচরণ বা এই যে কর্মের যে ধরন। এবং আরও একটা কথা বলি, তিনি দেখেন যেখানে যাচ্ছেন তিনি তার পরিবার নিয়ে যাচ্ছেন। এর মধ্য দিয়ে কিন্তু পরিবারকে মূল্যায়ন করা, আমরা যে নারী অধিকারের কথা বলি এবং পরিবারের মধ্যে নারীদেরকে মূল্যায়ন করার কথা বলি, ওনার এই বক্তব্য, ওনার এই কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু এটা দেখা যাচ্ছে যে উনি পরিবারকে কতটা মূল্যায়ন করেন এবং পরিবারকে কিভাবে সামনে রাখা। আমি একটু মাঠ পর্যায়ের খবরটা একটু জানার চেষ্টা করি। ফজলে হুদা বাবুল আমাদের সঙ্গে আছেন। ফজলে হুদা বাবুল, আপনি আপনার নির্বাচনের যে এলাকা, যেখান থেকে আসলে আপনি নির্বাচিত হয়েছেন, সেখানকার সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সরকারি অফিস যেগুলো আছে, সেগুলোতে কেমন কর্মচাঞ্চল্য দেখছেন? এটা খুব গুরুত্বপূর্ণ এই ইস্যুতে যে সাধারণ মানুষ আসলে সরকারের কর্মকর্তারা খুব আয়েশি হবেন, এরকম একটা ন্যারেটিভ শুনে অভ্যস্ত, দেখে অভ্যস্ত। কতটুকু বদলাচ্ছে আসলে? ধন্যবাদ।
আমি আসলে নির্বাচনের পর শপথ গ্রহণের পরেই আমার এই নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছিতে এসেছি। জি আমি ওই প্রত্যেক দিন যেটা আমাদের দলীয় ইফতার গুলো হয় বিভিন্ন, যেমন এতিমদের সাথে, আলেম ওলামাদের সাথে, এইসব মানে প্রত্যেক দিন কোনো না কোনো ইফতারিতে সারাদিন আমরা মূলত প্রশাসনের সাথে কাটিয়েছি, ডিসি মহোদয়ের সাথে, উন্নয়ন সমন্বয় সভায় ছিলাম, ইউএনও ২ উপজেলার ইউএনও এবং উপজেলা অফিসারদের সাথে বসলাম আমাদের নির্বাচনের প্রতিশ্রুতির সাথে, তাদের যে সম্পৃক্ততা, কারণ তাদের সহযোগিতা, একটা ব্যাপক কর্মচাঞ্চল্য শুরু হয়ে গেছে। জি দীর্ঘদিন ধরে মরচে পড়া আসলে প্রশাসন ছিল, কারণ যেখানে পার্লামেন্ট মেম্বাররা মানে প্রশাসনকে দিক নির্দেশনা দিবে এবং তাদের কাছে কাজের সহায়তা চাইবে, বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য তাদের খুবই সহযোগিতা অপরিহার্য, সেই জায়গাটায় তারা এরকম কোনো দিক নির্দেশনা বা গাইডেন্স বা অভিভাবক শূন্যই ছিল বলতে পারেন। কারণ তারা যখন জানতেন যে যে পার্লামেন্ট মেম্বারটা তথাকথিত ওই আমির ডামির মেম্বাররা যখন তাদের সামনে বসতেন, তাদের ওই মনের থেকে হয়তোবা রেসপেক্টটা ছিল না। কারণ সত্যি বলতে কি আমি খুব অবাক হয়ে গেছি যে বিশেষ করে নির্বাচনের সময় থেকে, যে আমরা জানতাম যে ১৭ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে, আমরা এলডিসিতে যাচ্ছি, আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাচ্ছি, ইউএস বানাচ্ছি, আমরা আমেরিকায় যাওয়ার কোনো প্রয়োজন নাই, বাংলাদেশ আমেরিকা হয়ে গেছে। কিন্তু যখন আমরা বিশেষ করে ভোটের মধ্যে, কারণ এর আগে ৫ই আগস্টের আগে কিন্তু আমরা গ্রামে গঞ্জে ঢুকতে পারিনি, যারা আমরা প্রকাশ্য রাজনীতি করতাম সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে, সেখানে আমরা জেল জুলুম, পুলিশ কনস্টেবল দেখলেও আমরা ভয় পেতাম, এই বুঝি অ্যারেস্ট হয়ে গেলাম। জি তো কাজে আমাদের গ্রামে গঞ্জে যাবার কোনো অপশন হয়নি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাটের পরিস্থিতি এত বাজে, একটা প্রাইমারি স্কুলে যাওয়ার রাস্তাটা পর্যন্ত ওই আপনার ২০ বছর আগে যে রাস্তাটা হয়েছে ওটা মিনিমাম সংস্কার হয়নি, ধুলো উঠছে। প্রত্যেকটা স্কুলের বাউন্ডারিবিহীন মাঠ, প্রত্যেকটা স্কুলের মাঠে ধুলো উঠছে, প্রত্যেকটা মন্দিরে মসজিদে যাবার রাস্তায় ধুলো। এবং বিশেষ করে আমার এই অঞ্চলে ব্যাপক আদিবাসী জনগোষ্ঠী আছে, তাদের যে কি দুর্বিষহ অবস্থা। এবং এখানে আমি যখন শুনলাম যে আচ্ছা তাদের যে বিভিন্ন অনুদানগুলো আসতো সেগুলা কি হতো, সেগুলা প্রকল্প বানিয়ে কাগজ মানে সর্বস্ব প্রকল্প বানিয়ে সেখান থেকে টাকা উঠিয়ে এমপিরা নিতেন একটা মহা। এবং সেখানে আসলে আমি তাদের যখন বললাম যে আপনারা এগুলোর প্রতিবাদ করেননি কেন, বলে কনস্টিটিউশনালি বলেন আর আমাদের প্রটোকল অনুযায়ী বলেন, আমরা তো এমপির কথা শুনেই কাজ করতে হবে, উপজেলা চেয়ারম্যানের কথা শুনেই কাজ করতে হবে, বিনা ভোটের চেয়ারম্যানদেরকে নিয়ে আমাদের কাজ করতে হয়েছে, সেখানে আমাদের ইনপুট দেওয়ার অপশনটা খুবই কম ছিল। কিন্তু তারা দেখেন গত ২ দিন যাবত আমার ২ উপজেলার কর্মকর্তারা শুক্র শনি দিনরাত তারা কাজ করছে, আমাকে সহায়তা করছে, কোন বিলের পানি নিষ্কাশনটা কিভাবে করলে ২টা ফসলের জায়গায় ৩টা ফসল হবে, তারা বিভিন্ন প্রকল্প প্রজেক্ট তারা বানাচ্ছে। এবং এতে আজকেও আমি ইফতারি করলাম সন্ধ্যা পর্যন্ত, পুরো দিন ছিলাম তাদের সাথে, তাদের বিভিন্ন সমস্যা সুবিধা তারা একদম কিভাবে একদম আসলে এটাই আমি আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে এক হ্যাঁ কথায় কর্মচাঞ্চল্যটা শুরু হয়ে গেছে, শুরু হয়ে ব্যাপক গেছে। হারে। আমি এর পরে যখন আপনার কাছে আসবো তখন আসলে কৃষি ঋণ মৌকুফের বিষয়টা কি ধরনের প্রভাব পড়বে সেটাও জানার চেষ্টা করব। আমি বিরতিতে যাব, যাওয়ার আগে ব্যারিস্টার সাজেদ আলী চৌধুরী একটা প্রশ্ন আপনার কাছে করে যাই। মানে প্রথমত বিরোধী দলে যারা থাকে তাদের একটা বড় দায়িত্ব হচ্ছে প্রথমত সরকারের যে ভুল সিদ্ধান্তগুলো বা যে সিদ্ধান্তগুলো ঠিক করা উচিত সে বিষয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া, পরামর্শ দেয়া। পাশাপাশি আমরা যে কালচারটা খুব একটা দেখিনি সেটা হচ্ছে সরকারের কোনো সঠিক সিদ্ধান্তকে সমর্থন জানানো, সাধুবাদ জানানো। প্রধানমন্ত্রী তারেক রহমান এখন পর্যন্ত যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, ব্যক্তি হিসেবে তিনি কিংবা একজন প্রধানমন্ত্রী হিসেবে কতটুকু আসলে আপনাদের দিক থেকে সাধুবাদ পাচ্ছে এবং আপনাদের দিক থেকে আর কোনো প্রস্তাবনা আছে কিনা সেটা ছোট করে জানার চেষ্টা করবো বিরতির পর ফিরে এসে। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম আপনার কাছে, আরও একবার দর্শকদের উদ্দেশ্যে সেটা একটু করে রাখি আবারও আপনাকে। প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমত 180 দিনের একটা
ডেডলাইন তিনি রেখেছেন, যে সময় তিনি যে 4টা কাজ করতে চান। পাশাপাশি প্রোটোকল তিনি কম নিচ্ছেন, কিংবা কোনো কোনো ক্ষেত্রে পায়ে হেঁটে তিনি একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, সচিবালয়ে অফিস করছেন, কর্মকর্তা কর্মচারী যাদের আছেন তাদেরকে সঠিক সময়ে সময় মতো অফিস করার নির্দেশ দিচ্ছেন, জবাবদিহিতার কথা বলছেন, সেগুলো আমরা জানতেও পারছি। কোন কোন বিষয়গুলো আপনার কাছে খুব ইতিবাচক মনে হচ্ছে, কোন কোন বিষয়গুলো আসলে প্রধানমন্ত্রী হিসেবে তিনি আরও একটু নজর দেবেন বলে আপনারা বিশ্বাস করেন, প্রত্যাশা করেন? ধন্যবাদ ধন্যবাদ আমার সহ আলোচক বৃন্দকে এবং 71কে আমাকে এখানে ইনভাইট করার জন্য, এবং রাত জেগে যারা দেখছেন এই অনুষ্ঠানটুকু। সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশে হোক বা পৃথিবীতে আরেকজনের প্রশংসা করা বা ভালো কাজের প্রশংসা করাটা একটু মানুষ কৃপণ হয়। একদম। কিন্তু বিরোধী দল থেকে দেখা যাচ্ছে যে, বা মানুষও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অনেকগুলি ইতিবাচক পদক্ষেপকে অবশ্যই প্রশংসা করছে। যেমন উনি প্রটোকল, আমি প্রথমেই ভয় পাচ্ছিলাম যখন উনি প্রধানমন্ত্রী হলেন, এতজন প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট করলেন, আমরা যারা কোর্টে যাওয়া আসা করি ওই রোডের উপর চাপ থাকে, যখন আমরা ভয় পাচ্ছিলাম যে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হতো। ফর্চুনেটলি উনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এখনো এইরকম কোনো প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হয়নি, কারণ যখন একবার যায় হাফ এন আওয়ার আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হতো আগে। এটা একটা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, উনি যেটা সময় মতো অফিসের কথা বলছেন, এবং উনি নিজেও করছেন, অন্যদেরকে উৎসাহিত করছেন, জবাবদিহিতার কথা বলছেন সাথে। আর যেটা কিন্তু এইগুলো হচ্ছে ওনার পজিটিভ দিক, কিন্তু যেই জিনিসটা এখনো ওনার ব্যাপারে ওনার কোয়েশ্চেন রেজ করছে জনমনে, যেমন ধরেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে উনি কিন্তু এখনো স্পেসিফিক কোনো কথা বলছেন না। ইভেন দোজ ধরেন এই আজকে 2 দিনে, যেমন যদিও বা এটা প্রতিটা সরকার তার একজন গভর্নর যখন অ্যাপয়েন্ট হয়, তার যখন নতুন একজন সরকার আসে গভর্নর চেঞ্জ করে এবং নতুন একজন গভর্নর অ্যাপয়েন্ট হয়, এটা অবশ্যই ওনারা করতেই পারে, ওনাদের দলীয় এজেন্ডা থাকতে পারে, ওনাদের পছন্দ মতো লোক থাকতে পারে। কিন্তু যিনি বিদায়ী গভর্নর তার বিদায়টা খুব ভালোভাবে হয়নি, যেটা যদিও বা উনি গত 17 মাস বা 18 মাসে উনি বা বাংলাদেশের যে অর্থনীতি, ভঙ্গুর অর্থনীতিতে যেভাবে করে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন, অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু তার বিদায়টা আসলে মানুষ ওভাবে নিতে পারেনি। এরকম অনেকগুলি ইস্যুটা বেসিক্যালি মানুষের প্রশ্ন জাগছে, যার কারণে আমি মনে করি উনি অনেকগুলো ভালো কাজ করছেন, অনেকগুলো সুন্দর কাজ করছেন, অনেকগুলো প্রশংসনীয় কাজ করছেন, কিন্তু তার মধ্যে এই ছোট ছোট ভুলগুলো যদি উনি আরেকটু কেয়ারফুল থাকেন, হয়তো বা ওনার আশেপাশে যারা আছে সহযোগিতা করেন এগুলো মানে এগুলো ফিগার আউট করতে, তাহলে মনে হয় পথ চলাটুকু আরো স্মুথ এবং সুন্দর হবে। চমৎকার। আমি আরেকটি প্রসঙ্গে যাব, কিন্তু তার আগে মেহেদী হাসান পরশ, আপনি কিছু যুক্ত করবেন এই ইস্যুতে? না, আপনি এই যে অনেকগুলো বিষয় বললেন যে আমরা তো ধরেন এই যে চেঞ্জটা, আমরা কিন্তু আপনি চেঞ্জের ব্যাপারে একটু সমালোচনা করলেন। দেখেন, আমরা ইউনূস সরকারকেও কিন্তু মানে তার ক্ষমতা নেওয়ার পরে একবারে আরও অনেক ব্যাপকভাবে চেঞ্জ করতে দেখেছি, কিন্তু আজকে যারা সমালোচনা করছে তখন কিন্তু তারা এটার মানে প্রচণ্ড দাবি তুলেছিল যে এটা চেঞ্জ করতে হবে, এই করতে হবে। তো কিন্তু তখন যেটা জায়েজ ছিল সেটা এখন না জায়েজ হলো কি করে? মানে এটা কি শুধু বিরোধিতার জন্য বিরোধিতার জায়গা? না, এটা যেমন ধরেন এইটা আসলে যেমন ধরেন এখানে আপনি যখন কোথাও কাউকে অ্যাপয়েন্ট করছেন তখন দেখতে হবে ওনার স্ট্যান্ডার্ডটাকে। আমরা যখন দেখছি আগের গভর্নর যখন, আমরা তো অবশ্যই আজকে যা আছি তা আমাদের চিন্তা থাকবে সবসময় তার পরবর্তী স্টেপ যেন এর চেয়ে আর বেটার কিছু হয়। আমি আজকে যদি এসএসসি পাস করি, কালকে ইন্টার পাস করবো, আজকে যদি কলেজে থেকে তারপরে যদি ইউনিভার্সিটিতে থাকবো, আমরা দেখছি একাডেমিক যখন প্রোফাইলগুলো আমরা দেখছি, বর্তমান গভর্নর একাডেমিক প্রোফাইল অবশ্যই তার থেকে খুব যে ভালো তা কিন্তু না। এখানে আমি একটা কথা বলি, আমি একটু শেষ করি তারপরে ধরেন যেমন আমরা আবার দেখছি ওনার প্রায় 79 কোটি টাকা লোন ছিল, যেটা বেশ সপ্তাহখানিক বা 10-15 দিন আগে রিশিডিউল হয়েছে। এখন এই জিনিসগুলো যিনি নিজের কোম্পানি প্রপারলি চালাতে গিয়ে ব্যর্থ হয়েছেন এবং ব্যাংক ডিফল্টার হয়েছেন, তিনি পুরো বাংলাদেশের ব্যাংক সেক্টরটা, ইকোনমিক সেক্টরটা কিভাবে করে মানে ম্যানেজ করবেন। আমি আপনার এখানে একটু ইয়ে করি, সেটা হলো এরকম যে দেখেন, প্রথম কথা হলো যে নতুন একটা সরকার এসছে, তিনি গভর্নর চেঞ্জ করেছেন, তিনি তো এমন কাউকে, অযোগ্য কাউকে, তিনি তো এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করতে চাইবেন না, তিনি তো সাকসেস হতে চাইবেন। কাজেই তার নিশ্চয়ই কোথাও কনফিডেন্সটা তৈরি হয়েছে যে ইনি আরো বেটার করবেন। তো আপনাকে তো এটা এই সময়টা দিতে হবে। ঋণ খেলাপির বিষয়টাতে আমি একটু ছোট্ট কথা বলি। ঋণ খেলাপির বিষয়টাতে দেখেন, ঋণ খেলাপি 2 ধরনের আছে। আপনি এবং এই যে বাংলাদেশে বিএনপি এবং জামাত গত 17 বছর এই বিএনপি জামাতের যারা ব্যবসায়ীরা
তারা কেউ ব্যবসা করতে পারে নাই, তারা কেউ ঘরে থাকতে পারে নাই, তারা কেউ সবাই পালিয়েছিল। তো ঋণ খেলাপি দুই ধরনের, একটা হলো 17 বছর আগে যারা ঋণ খেলাপি ছিল, আর 17 বছর যারা ঋণ নিয়েছিল কিন্তু ব্যবসাই করতে পারে নাই, তারা ঋণ দেবে কি করে? আপনি তাদেরকে যদি আপনি এই ঋণ খেলাপির মানে যে স্বাভাবিক যে মোড়কের জায়গায় তুলে ধরেন, এটা তো ঠিক হলো না।